আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে আমরা শিখবো প্যারা এবং ডায়নামিক ধর্ম প্রদর্শন করে এরকম অণু যৌগ বা যৌগমূলক গুলোর যে আহ, মধ্যে পার্থক্য, আসলে কোনটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে এবং কোনটা হচ্ছে ডায়নামিক ধর্ম প্রদর্শন করে, এটা আমরা মড থিওরি দিয়ে ব্যাখ্যা করব। এবং কোনো ধরনের যদি কনফিউশন তৈরি না হয় তো সেই জায়গাগুলা দূর করবো। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমাদের মধ্যকার সকল ধরনের সমস্যার সমাপ্তি ঘটবে। তাহলে আমরা শুরুতে খেয়াল করি যে প্যারাম্যাগনেটিক যেটা, এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকবে আর কি, যোজ্যতা স্তরে কি থাকবে, বিজোড় ইলেকট্রন থাকবে। আর ডায়াম্যাগনেটিক থেকে জোড় ইলেকট্রন থাকবে, যদি জোড় থাকে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এর আমরা আগের ক্লাস যেটা ছিল বন্ড অর্ডার, তো এখানে আমরা কিন্তু মড থিওরি যেটা ছিল এটা কিন্তু আলোচনা করছি। তো আমি আরেকটা তোমাদের মনে করে দিই, মড থিওরিটা হচ্ছে যে বন্ধন গঠনকালে যে পরমাণু দুটো অংশগ্রহণ করে, অর্থাৎ যে পরমাণু দুটো অংশগ্রহণ করে ওই পরমাণুর যে অরবিটালগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে। এখন পরমাণুগুলো সবগুলো অরবিটাল কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে না, করতেছে কি করতেছে, দেখো যে শেষের একটা অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে। তাহলে ওই পরমাণুদ্বয়ের যে অরবিটালগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে ওই অরবিটালগুলোকে বলা হচ্ছে পারমাণবিক অরবিটাল। অর্থাৎ তাহলে আমরা খেয়াল করবো যে বন্ধন গঠনকালে যতগুলো পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে, অণু গঠন করে বা যৌগ গঠন করে, ঠিক ততগুলো কি করে আণবিক অরবিটাল তৈরি করে। মানে অণুর মধ্যে আবার ঠিক ততগুলো আণবিক অরবিটাল থাকে। এবং খেয়াল করি এখানে আমরা মনে করলাম শুরুতে, ধরো যে নাইট্রোজেন অণু খেয়াল করি, এখানে দেখো এখানে আমি বললাম যে নাইট্রোজেন অণু, এর মধ্যে কি হয়েছে, এখানে অবশ্যই দুইটা পরমাণু আছে। এই দুইটা পরমাণুর মধ্যে সর্বশেষ যে অরবিটাল নাইট্রোজেনের, টুপি অরবিটাল, দুটো কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে মানে কি করে বন্ধন গঠন করে। তো এখানে তাহলে কি নাইট্রোজেনের মধ্যে কি আছে, দুইটাই কি আছে, পারমাণবিক পারমাণবিক অরবিটাল আছে। কটা পারমাণবিক আছে, দুইটা পারমাণবিক অরবিটাল আছে। এই দুইটা পারমাণবিক অরবিটাল বলতে বুঝাইছে যে ওই দুইটা পরমাণুর সর্বশেষ যে অরবিটাল আছে ওই অরবিটালটা শুধুমাত্র কি করছে, বন্ধন গঠন অংশগ্রহণ করছে। তার মানে আমরা বলতেছি ওই অরবিটালটাকে বলতেছি ওই পরমাণুর পারমাণবিক অরবিটাল। এরপর এই যে দুইটা পারমাণবিক অরবিটাল মিলে কি হয়েছে, অণু গঠন করছে, নাইট্রোজেন অণু কি করছে, নাইট্রোজেন অণু গঠন করছে। এই নাইট্রোজেন অণুর মধ্যে আবার মোট যে ইলেকট্রনগুলো আছে, মানে সর্বশেষ অরবিটালের যেটাকে আমরা বলছি পারমাণবিক অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে, অণুর মধ্যে গিয়ে সর্বমোট হয়ে ওইটা আবার কি হয়, দুইটা ভাগে ভাগ হয়। দুইটা ভাগ হয়ে কি আকারে অবস্থান করে, দুইটা আণবিক অরবিটালে ভাগ হয়ে থাকে। এবং ওই দুইটা আণবিক অরবিটাল থেকে ইলেকট্রনগুলো আবার সর্বপ্রথম বন্ডিং অরবিটালে চলে আসে, দেন ওইটা পূরণ হওয়ার পরে আবার সেটা অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করে। তো আমরা এই প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটে স্টেপ ফলো করবো। এখানে প্রথম স্টেপ যেটা আমরা খেয়াল করি, অণুযৌগ গঠনকারী যে পরমাণু ইলেকট্রন বিন্যাস করে ফেলবো। প্রথমত কি করবো, ইলেকট্রন বিন্যাস করবো এবং সর্বশেষ অরবিটাল নিয়ে কাজ করবো। তাহলে আমরা এই যে নাইট্রোজেন অণু যেটা নিলাম এটা খেয়াল করি, এখানে দুইটা পরমাণু আছে নাইট্রোজেন, যেহেতু অণু তো আমরা দুইটা এক করি, তাহলে একটা আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। তাহলে এখানে খেয়াল করি নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে দুইটা নাইট্রোজেন যেহেতু দুইটা লাখের অংশ দরকার নাই, তবু আমি লিখতেছি বুঝে সাথে টুপি কত 3। ওকে, তাহলে আমি এখানে আগে বলছি যে অণু যৌগ গঠনকারী পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে হবে। করার পরে এখানে আমি হচ্ছে পারমাণবিক অরবিটাল বলছি না, এখানে আমরা কি বলছি, পারমাণবিক অরবিটাল। অর্থাৎ বলছে যে পারমাণবিক অরবিটাল হচ্ছে যে সর্বশেষ অরবিটাল, পরমাণুর সর্বশেষ অরবিটালটা যেটা বেসিক্যালি বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে।
তাহলে এখানে বন্ধন গঠনে কি অংশগ্রহণ করতেছে? এই যে 2p অরবিটালটা করতেছে, বাকি কিন্তু 1s 2s এগুলো কিন্তু করতেছে না। তো এগুলো কেন আমরা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো? শুধুমাত্র আমরা যেহেতু সর্বশেষ অরবিটালটা অংশগ্রহণ করতেছে, অর্থাৎ ওই অরবিটালটাকে আমরা বলতেছি পারমাণবিক অরবিটাল। তার মানে আমরা এখানে যে ডায়াগ্রামটা আর্ট করবো সেটা মূলত কার আর্ট করবো? পারমাণবিক অরবিটালের। অর্থাৎ পারমাণবিক অরবিটাল বলতে এখানে যখন অণু গঠন করতেছে তখন ওই অরবিটাল দুইটার মোড ইলেকট্রনগুলো আবার দুইটা অরবিটালে ভাগ হয়ে যাচ্ছে, সেই দুইটা অরবিটালটাকে বলতেছি আমরা আণবিক অরবিটাল। এই আণবিক অরবিটাল দুইটা এখন খেয়াল করি, এখানে এই যে এইটারে এখন এখানে ডায়াগ্রামটা আমরা দেখতেছি, দেখি আর কি। এখানে দেখো এইটা এখানে অণুর মধ্যে দুইটা অণু যখন গঠন করবো তখন হচ্ছে দুইটা কি হইলো? আণবিক অরবিটাল। তো এখানে আমরা ধরলাম একটা আণবিক অরবিটাল, এখানে একটা আণবিক অরবিটাল। তো এখানে এখন আমরা জানি পিতে কয়টা থাকে, এই জায়গাটা খেয়াল করো, পিতে 3টে অরবিটাল থাকে, পি এক্স থেকে, পি ওয়াই থেকে, পি জেড থেকে। ওকে, তো এখানে তুললাম এটা 2p অরবিটাল। ওকে, সো এখানে ধরে এটা 2p আণবিক অরবিটাল, এটা হচ্ছে 2p আণবিক অরবিটাল। ওকে, এরপরে এখানে কয়টা করে থাকে আমরা খেয়াল করলাম? 3টা। কয়টা থাকে? 3টা অরবিটাল। তো এখানে 3টে দিলাম, এখানে হচ্ছে 3টা। তাহলে আমি করলাম কি, অণুতে গঠনকালে যে পারমাণবিক অরবিটাল দ্বয়ে যে ইলেকট্রন ছিল, তাহলে পারমাণবিক অরবিটাল বলতে সর্বশেষ যে অরবিটালটা যেটা বেসিক্যালি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে এখানে 2টা পারমাণবিক অরবিটাল, মোট ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা। তাহলে 2টা আণবিক অরবিটালে ভাগ হয়ে গেছে। তাহলে এই অরবিটালের কয়টা? 3টা দিলাম। তাহলে এখানে হচ্ছে 3টা। এবার খেয়াল করো, এই যে আণবিক অরবিটাল থেকে যে ইলেকট্রনগুলো এবার এসে কোথায় প্রবেশ করবে? বন্ডিং অরবিটাল। এখন আমরা এর আগের ক্লাসে বলছি, আবারও বলতেছি যে বন্ডিং অরবিটাল কিন্তু সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটাল, এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল যেটা আছে এটা হচ্ছে বেশি শক্তির অরবিটাল। তাহলে আমরা জানি যে ইলেকট্রন সবসময় হচ্ছে সর্বনিম্ন শক্তির স্তর আগে পরিপূর্ণ করে, যে অরবিটালগুলো আছে এখানে আগে প্রবেশ করে, দেন হচ্ছে বেশি শক্তির অরবিটালগুলোতে স্থানান্তরিত হয়। এবং এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যখন বন্ধন গঠন করি বা বন্ধন যখন গঠন হয় তখন ইলেকট্রনগুলো কিন্তু সমমুখী হিসাবে আসে না। এখানে অ্যান্টি বন্ডিং আর বন্ডিং কেন জিনিসটা? বন্ডিং হচ্ছে যে ধরো একটা ইলেকট্রনের চার্জ আসছে এই দিকে, আরেকটা ইলেকট্রন যে আসবে আণবিক অরবিটাল থেকে ওইটা কিন্তু আসবে বিপরীত দিক থেকে। কোন দিক থেকে আসবে? বিপরীত দিক থেকে। মানে ধরো যে এই দিক থেকে চলে আসবে, একটা আসতেছে এইদিকে, মানে দুইটা চার্জ কি হবে? বিপরীতমুখী হয়ে অবস্থান করবে, এবং তখনই শুধুমাত্র বন্ধন গঠিত হবে। কিন্তু আমার যদি এরকমটা থাকে যে একটা চার্জ এইদিকে, ঠিক আর একটা চার্জ এইদিকে, বা ধরো যে আমার একটা চার্জ এইদিকে, আমার এই চার্জটাও এইদিকে, এইটা কিন্তু বন্ধন গঠিত হচ্ছে না, এটাও বন্ধন গঠিত হচ্ছে না, শুধুমাত্র কি বন্ধন গঠিত হচ্ছে? এই জিনিসটা। তাহলে এখানে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছি। যেখানে কী হতে হবে? বন্ধন গঠনের সময় ইলেকট্রনগুলো যে আসবে আণবিক অরবিটাল থেকে, এরা বিপরীতমুখী হয়ে অরবিটালে প্রবেশ করবে এবং তখনই শুধুমাত্র বন্ধন গ্রহণ করবে। কিন্তু একইমুখী হয়ে অর্থাৎ সমমুখী হয়ে যদি আসে তাহলে কিন্তু বন্ধন গ্রহণ করবে না। তাহলে আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। এবার খেয়াল করি আমরা যে বন্ডিং অরবিটাল, এখন আমরা জানি যে সমশক্তির মানে হচ্ছে কম শক্তির অরবিটাল। এখন বন্ডিং অরবিটালের মধ্যে খেয়াল করো, যদি এস অরবিটাল হয় সেক্ষেত্রে তো সেইটা একটা অরবিটালে শুধু এসি, কিন্তু যদি পি অরবিটাল আসে তখন কিন্তু খেয়াল করো এখানে কিন্তু 2 টাইপের বন্ধন গঠন হয়, একটা হচ্ছে পাই, একটা সিগমা। খেয়াল করো এখানে আমি যদি 2 বন্ধন দিই তার মানে কি? একটা আমার সিগমা, একটা হচ্ছে পাই। এখানে কি এই যে দ্বিবন্ধন খেয়াল করো, অথবা ত্রিবন্ধনের ক্ষেত্রে কি 2টা হচ্ছে পাই, একটা সিগমা। তাহলে বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটালও ঠিক সেমভাবে হচ্ছে ওই জায়গাটা ভেঙে যাবে, একটা সিগমা 2টা পাই, একটা সিগমা 2টা পাই, এভাবে ভেঙে যাবে। তাহলে এখানে খেয়াল করো সেই জায়গাটা আমরা এখানে দেখাইছি। এখন এই জায়গার মধ্যে আবার আমাদের দেখতে হবে যে কোনটা শক্তি কম এবং কোনটা শক্তি বেশি। তো এখানে আমরা বিশেষ তথ্য হিসেবে অ্যাড করছি, খেয়াল করো যে বন্ডিং অরবিটালে 2 ধরনের আমরা বন্ধন মানে অরবিটাল পাবো। একটা হচ্ছে সিগমা অরবিটাল পাবো, এই দেখো সিগমা অরবিটাল, এটা হচ্ছে কি কম শক্তির অরবিটাল। তার মানে আণবিক অরবিটাল থেকে যদি ইলেকট্রন আসে আগে হচ্ছে সিগমা অরবিটালে পরিপূর্ণ করবে, দেন হচ্ছে কোন অরবিটালে যাবে? এইটা দেখে যাবে না, আমরা জানি যে আগে বন্ডিং অরবিটাল পরিপূর্ণ করে, এবং বন্ডিং অরবিটালের মধ্যে যেইটা কম শক্তির ওইটাতে আগে প্রবেশ করবে, দেন হচ্ছে যেটা বেশি শক্তির তারপর সেটা পূরণ করবে। যখন বন্ডিং অরবিটাল পরিপূর্ণ হবে শুধুমাত্র তারপরে আমরা অ্যান্টি বন্ডিং অরবিটালের কথা চিন্তা করব, এবং দেন অ্যান্টি বন্ডিং অরবিটালের যে চিন্তা করব সেখানে আবার আমরা কি দেখবো যে সিগমা বন্ধন কম শক্তির,
না পাই বন্ধন কম শক্তি, যেটা কম শক্তির হবে সেখানে আমরা আগে ইলেকট্রন স্থানান্তরিত করবো। তাহলে এখানে খেয়াল করবো বন্ডিং অরবিটালে সিগমা কম শক্তির, তার মানে সিগমাতে আগে ইলেকট্রন যাবে এবং পাই হচ্ছে বেশি শক্তির, দেন হচ্ছে সিগমা পরিপূর্ণ হলে পাইয়ে যাবে। এরপর হলো অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে, যেহেতু বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটালের উল্টাটা চেষ্টা করবা, তাহলে অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে কি হবে, সিগমা হচ্ছে বেশি শক্তির, কি হবে সিগমা বেশি শক্তির অরবিটাল, তার মানে সিগমাতে এবার কিন্তু ইলেকট্রন সর্বশেষে যাবে, কিন্তু দেখো বন্ডিং অরবিটালে সিগমাতে কিন্তু আগে গেছিল কারণ সিগমা কম শক্তির ছিল, এবং পাই হচ্ছে কি কম শক্তির, তার মানে পাইতে আগে যাবে। তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালে কোন অরবিটালগুলোতে আগে ইলেকট্রন যাবে, সেটা হচ্ছে পাই অরবিটাল যেটা আছে এনটি, যেহেতু সেজন্য আমরা স্টার দিয়ে দেখাইছি যেগুলো আছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, তাহলে এবার আমরা খেয়াল করি মোট আমরা 6টা পাইছি। তো শুরুতে কোথায় যাবে, শুরুতে সিগমা পরিপূর্ণ করবে। ওকে, সিগমা পরিপূর্ণ করলো, এরপরে কোথায় যাবে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, 2টা আসবে, এখানে পরিপূর্ণ করলো। ওকে ফাইন, এখানে কি আর কোনো ইলেকট্রন আছে, নাই, তার মানে আবার এই যে সিগমা, অর্থাৎ দেখো খেয়াল করে এখানে অ্যান্টিবন্ডিং অরবিটালে ফাঁকা। তাহলে এবার আমরা যে বিষয়টা খেয়াল করবো, প্যারা ডায়া, প্যারা হচ্ছে যে বিজোড় ইলেকট্রনের বিষয়টা। তো এখানে কি দেখো বিজোড় ইলেকট্রন কোনো আছে, বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এটা হচ্ছে কি ম্যাগনেটিক, খেয়াল করবা এই জায়গাটা খেয়াল করবা, এটা হচ্ছে কি ডায়া ম্যাগনেটিক, কি ম্যাগনেটিক ডায়া এটা কি ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে, বুঝতে পারছো? তাহলে স্টেপটা কি, প্রথমে অণু বা যৌগ গঠনকারী যে কণাগুলো ওগুলো ইলেকট্রন নষ্ট করবা এবং কোন অরবিটাল নিয়ে কাজ করবা, সর্বশেষ অরবিটাল অর্থাৎ আণবিক অরবিটাল, অর্থাৎ পরমাণু অবস্থায় যখন বন্ধন গঠন করতে আসছিল ওই অবস্থায় যে অরবিটালটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছিল ওই অরবিটালটা অর্থাৎ পারমাণবিক অরবিটালের ইলেকট্রন যেগুলো আছে এগুলোকে আমরা আণবিক অরবিটাল হিসেবে ভাগ করে দেবো। দেন এগুলা হচ্ছে শক্তির ক্রম অনুসারে বন্ডিং অরবিটাল এবং অ্যান্টি বন্ডিং অরবিটালে বিন্যস্ত করবো। অর্থাৎ স্টেপ 2-তে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আণবিক অরবিটাল সংবলিত পুরো ডায়াগ্রামটা চারটা আমরা তৈরি করবো, দেন আমরা এখানে প্রবেশ করাবো এই জিনিসটাই। এরপরে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে উদাহরণ দেখি, সেটা হচ্ছে খেয়াল করো অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেন, তো এখানে তোমরা বুঝতে পারছো যে অক্সিজেন আসলে কি, ও এখানে হচ্ছে 8টা, তো এখানে ধরো যে 2s² হচ্ছে কত, 4টা থাকবে। তো যেহেতু 2টা আমি 2বার করলাম, মানে ইলেকট্রন নেস করলাম না, যেহেতু অণু তো সেম, বুঝতেই পারছো। তো এখানে তাহলে খেয়াল করো প্রথমে আমরা কি করবো, কোন অরবিটাল নিয়ে কাজ করবো, সর্বশেষ অর্থাৎ পারমাণবিক অরবিটাল, অর্থাৎ অণুর ক্ষেত্রে আণবিক অরবিটাল, এবং 2টা আমরা আণবিক অরবিটালে ভাগ করে দিব। ওকে, 2টা আণবিক অরবিটাল কি করে দেবো, ভাগ করে দেবো, দিলাম, এখানে দিলাম। এরপরে এখানে খেয়াল করে একটা সিগমা দিব, একটা হচ্ছে এখানে 2টা পাই দিব, এখানে একটা সিগমা, এখানে একটা হচ্ছে পাই। তাহলে খেয়াল করে এটা হচ্ছে কি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সিগমা, এগুলো হচ্ছে পাই, এগুলো হচ্ছে পাই, এগুলো হচ্ছে পাই স্টার, অর্থাৎ অ্যান্টি বন্ডিং অরবিটালের পাই অরবিটাল আর কি, আর এগুলো হচ্ছে সিগমা। ওকে, তারপরে এখানে খেয়াল করবো এটা হচ্ছে কি আণবিক অরবিটাল, এর আগে বলছি। এখানে দিলাম এও দিলাম, অর্থাৎ আণবিক অরবিটাল। একটু বলতে পারো, ওকে। আচ্ছা, এখানে যদি আগে লিখছি তো এটা লিখলাম, অর্থাৎ আণবিক অরবিটাল আর কি, লেখার দরকার নেই যদি বুঝছো। তো এখানে খেয়াল করতে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে মোট সর্বশেষ যে অরবিটালটা আছে এখানে 4টা করে 8টা, তাহলে আমরা এখানে ভাগ করে দেবো, সর্বপ্রথম দিলাম, দেখো 4টা হয়েছে, তো এখানেও সেম এইভাবে থাকবে। এখন খেয়াল করো, আমরা জানি প্রথমে সিগমা অরবিটাল পরিপূর্ণ করবে, তাহলে সিগমাতে দিয়ে দিলাম। ওকে, এরপরে কোথায় যাবে, 8টার মধ্যে এবার হচ্ছে খেয়াল করো পাই দিয়ে দিব, তাহলে 6টা হয়েছে, আরও 2টা, এবং এই 2টা এবার কোথায় প্রবেশ করবে, পাই না সিগমা। আমরা খেয়াল করছি কি অ্যান্টি বন্ডিং অরবিটালকে কিন্তু বন্ডিং অরবিটাল উল্টা, তার মানে সিগমা এবার বেশি শক্তি, তার মানে সিগমাতে ইলেকট্রন যাবে না, তার মানে আমরা অ্যান্টি বন্ডিং অরবিটাল ক্ষেত্রে মনে রাখবো যে এখানে সিগমাতে কখনোই আগে ইলেকট্রন যায় না, কারণ এটা বেশি শক্তির অরবিটাল, অর্থাৎ বন্ডিং অরবিটালের উল্টা যে জায়গাটা। তাহলে এখানে সর্বপ্রথম এই অরবিটালে একটা এই পাই অরবিটালে একটা প্রবেশ করবে, এবং একটা এই পাই অরবিটালে
প্রবেশ করে। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি যে বিজোড় ইলেকট্রন আছে এন্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল তো পূর্ণ, তার এন্টি বন্ডিং কি আছে, বিজোড় ইলেকট্রন আছে। তার মানে এটা কি ধর্ম প্রদর্শন করবে, এটা হচ্ছে যে ডায়াম্যাগনেট, না এটা হচ্ছে প্যারাম্যাগনেট। এখন তোমরা হয়তো বলতেছো যে ভাইয়া এখানে আমরা যদি এই যে সিগমা পাই এগুলাকে আলাদাভাবে ভাগ না করতাম তাহলে তো বেসিক্যালি কোনো ধরনের সমস্যা হইতো না। যেরকমটা তোমরা ভাগ করছো এখানে খেয়াল করি আমরা যে এই জায়গাটাতে যদি আমি এইভাবে ভাগ না করতাম, জাস্ট 3টা অরবিটালে আমি রাখতাম, যখন আমরা বন্ড অর্ডার নির্ণয় করতাম যে জাস্ট 3টা অরবিটালে ভাগ করতাম, এখানে সিগমা পাই এগুলো আমরা ওইভাবে ভাগ করি নাই, তো সেক্ষেত্রে তো এই ক্ষেত্রেও তেমন প্রবলেম হতো না, কারণ দুইটা বিজোড় মানে শুরুতে এইখানে এইভাবে যাইতো, এইভাবে থাকতো, তাহলে সেমই হইতো, মানে বিজোড় ইলেকট্রনই থাকতো। বা এই জায়গাটাও আমরা যদি এইভাবে দেখাইতাম, 3টা অরবিটালে ভাগ করে দিতাম, এখানে পূর্ণ করতো 6টা এরকম, বা ধরো যে 3টা ছিল বা 4টা, তাহলে ধরো যে এইভাবে আসতো যে এইভাবে এখানে, তখনও তো বিজোড় থাকতো, তাহলে আমরা এইভাবে তো বলতে পারতাম যেটা ডায়া বা প্যারা। তো এই জায়গাটা তোমার ধরো যে মনে হচ্ছে যে নাইট্রোজেন অক্সিজেন বা কিছু অণুর ক্ষেত্রে এরকম মনে হচ্ছে, বাট ধরো যে যখন তোমার চলে আসবে ধরো ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি, তখন দেখবা তুমি কনফিউশনে পড়ে যাবে যে এটাকে তুমি ডায়া বলবা না প্যারা বলবা। তো আমরা চলো এবার দেখি যে ক্লোরিনের ক্ষেত্রে, এখানে ক্লোরিন আমরা দিলাম, তাই ক্লোরিনের ক্ষেত্রে কি এখানে দেখো এই যে জায়গাটা এখানে কিন্তু দুইটা কি আছে, পারমাণবিক মানে পরমাণু অংশগ্রহণ করে, অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ পরমাণুর অর্থাৎ পারমাণবিক অরবিটাল। তো শুরুতে আমরা ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, এখানে ক্লোরিন সূত্র এখানে খেয়াল করো 1s 2s 2p 10 হয়েছে, তার মানে আমার কি আরো লাগে 7, 3p হচ্ছে কত থাকবে, এখানে খেয়াল করো 4 হচ্ছে 10, এরপরে 12, এখানে 5টা। তাহলে খেয়াল করো আমরা কোন অরবিটাল নিয়ে কাজ করবো, সর্বশেষ অরবিটাল, আগেও বলছি আবারও বলছি সর্বশেষ অরবিটাল নিয়ে কাজ করবো, এবং এই অরবিটালটাকে বলতেছি আমরা পারমাণবিক অরবিটাল। এবং অণুর মধ্যে অণু গঠন করার পর ওই দুইটা কি হবে, আমরা যখন ডায়াগ্রাম আর্ট করবো তখন আণবিক অরবিটালে ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু ক্লোরিন অণু গঠন করছে, তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস দুইবার দেখাচ্ছি না আলাদাভাবে, একই যেহেতু, তাহলে আমরা ডায়াগ্রাম আর্ট করি। সর্বপ্রথম এখানে খেয়াল করবো দুইটা কি ভাগ করে দেবো, আণবিক অরবিটালে, আণবিক অরবিটাল। ওকে, ওই ইলেকট্রনগুলো দুইটা কি অরবিটালে ভাগ হয়ে যাবে, আণবিক অরবিটাল। এই দুইটা কি অরবিটাল আমরা খেয়াল করি, এই দুটো হচ্ছে আণবিক অরবিটাল, আণবিক অরবিটাল অরবিটাল, এটা একটা হচ্ছে আণবিক অরবিটাল। আণবিক অরবিটালে কোনটা কাজ করতেছে, এখানে 3p, এই জায়গাটায় বলছে 3p, এখানে আছে 3p। ওকে, এখানে 3p। তাহলে আমরা জানি পি অরবিটালে কয়টা থাকে, px থেকে, py থেকে, pz থেকে, তাই না? তো এখানে সেম কি থাকবে, px py এবং pz, তাই না? 3টা করে অরবিটাল ভাগ হয়ে যায়, তো এখানে আমরা 3টা ভাগ করে দিই। ওকে ফাইন, ভাগ করে দিলাম। এখন তো এখানে 5টা আছে না, তো শুরুতে এখানে খেয়াল করো এখানে 2টা করে গেল, একটা করে শুরুতে যায়, তো এখানে 2টা 3টে 4টা, তো এখানে আর একটা আসলো মানে 5টা, তো এখানেও সেম ওইভাবে থাকবে, এখানেও এইভাবে থাকবে। ওকে ফাইন, যেটাই হোক। এরপরে আমরা যেটা জানি যে আমরা কি দিই, সিগমা আগে দিই, এখানে 2টা কি দিই, পাই। এখন তোমরা যে এইভাবে কেন ভেঙে লিখবা কি লিখবা না, ওই যে জায়গাটা কনফিউশন, এইবার তোমার ক্লিয়ার হবে। পাই অনুরূপভাবে এখানে তোমার থাকবে যেটা 2টা পাই, এখানে একটা হচ্ছে সিগমা অ্যান্টিবন্ডিং অরবিটাল, সিগমা অ্যান্টিবন্ডিং অরবিটাল স্টার দিয়ে দিলাম, এখানে পাই স্টার, পাই। ওকে, এই যে জায়গাটা এখন খেয়াল করো, শুরুতে কি করবে, আমার এই যে সিগমা যে অরবিটাল আছে বন্ডিং অরবিটালের, এই যে এই জায়গাটা বন্ডিং অরবিটালের যে জায়গাটা আছে এবং অ্যান্টিবন্ডিং অরবিটালের যে জায়গাটা আছে, শুরুতে কাকে কম শক্তির বন্ডিং অরবিটাল, তার মানে বন্ডিং অরবিটাল আগে লিখতে পারবে, অর্থাৎ 2টা পরিপূর্ণ করলো শেষ। এরপরে কোথায় যাবে, পাই
পায়ের ক্ষেত্রে আবার এখানে যেহেতু টোটাল আমরা 10টা পেয়েছি, তার মানে আমরা এগুলো আর দেখা দেখি নাই, পুরা বন্ডিং ওটা পরিপূর্ণ করে দিল, অর্থাৎ পরিপূর্ণ শেষ। 6টা গেছে, আর কটা থাকে? 10টার মধ্যে আর থেকে 4টা। এখন দেখো এই 4টা কোথায় যাবে? পাইয়ে যাবে না সিগমা। এইটার যেহেতু উল্টা, সিগমা কম শক্তি ছিল সেজন্য সিগমাটা আগে গেছে, দেন পাই। তাহলে এই অ্যান্টি বন্ডিং অরবিটাল যদি উল্টা, তার মানে কার উল্টা? বন্ডিং অরবিটাল। তারপরে পাই কম শক্তি, পাই আগে যাবে। তাহলে পাই এখানে একটা দিলাম আগে, ওকে। তারপরে কোথায় দিলাম খেয়াল করো, আমরা এখানে একটা দিলাম। এরপরে আরও থাকলো 2টা, 10টা যেহেতু, এখানে একটা দিব, এখানে একটা। কিন্তু এই 2টি ইলেকট্রন কিন্তু এইখানে যাচ্ছে না, যে আমি একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, তারপরে একটা এখানে দিলাম, আবার যেহেতু একটা করে দিলাম, তারপরে আবার পাই এখানে একটা দিব, এখানে একটা দিব। মানে বিষয়টা বলতে চাচ্ছি, তোমরা ধরো যে ওই আগে ভাবছিলে না যে ওইটা আমরা কেন ওইভাবে ভেঙে দেখাচ্ছিলাম, আমরা ইজিলি এইভাবে লিখতে পারতাম, এইভাবে। তাহলে খেয়াল করে এইভাবে লিখলে কি সমস্যাটা হতো? তুমি এইভাবে যখন লিখতা অ্যান্টিবডি অরবিটালটা এইভাবে দেখাইতা, বা বন্ডিং অ্যান্টিবডি অরবিটালটা, তখন খেয়াল করে এখানে 4টা না, তুমি এখানে একটা দিতে শুরুতে, এখানে একটা দিতা, এখানে একটা দিতা। তারপরে দেখো আরও একটা বেশি আছে, তুমি এখানে দিতা, তখন দেখা যাচ্ছে এখানে বিজোড় ছিল, হ্যাঁ এখানে বিজোড় ছিল বিদে তুমি কিন্তু বলে দিতা যে এটা হচ্ছে যে প্যারা প্যারা এটা বলে দিতে যে প্যারাম্যাগনেটিক, কিন্তু আসলে কি এটা প্যারাম্যাগনেটিক? এটা কিন্তু প্যারাম্যাগনেটিক না। এখন দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যখন আমরা ভেঙে লিখলাম, এই যে শক্তি হিসাবে আমরা আলাদা ভাগ করে দিলাম পাই এবং সিগমা, তখন খেয়াল করো এখানে কিন্তু পরিপূর্ণ পাচ্ছে, এটা ইলেকট্রন নাই। তার মানে এটা কি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে? কখনোই না। এটা কি ধর্ম প্রদর্শন করবে? এটা তাহলে ক্লোরিন অণু কি ধর্ম প্রদর্শন করে? হচ্ছে ডায়া ডায়া ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। তাহলে কোন ধর্ম প্রদর্শন করে? মাত্র একবার ডায়া, ওকে। কি ধর্ম প্রদর্শন করে? ডায়া। এরপরে খেয়াল করবো আমরা যে যদি ধরো যে আমাদের কোনো যৌগ থাকে, তো ওই সেম কাজটাই আমি এগুলা আর দেখাচ্ছি না, কারণ ভিডিও যে লেন্থটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সো আমি জাস্ট বলতেছি খেয়াল করো, এখানে যেমন দুইটা তুমি অণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন নষ্ট করছে, কারণ একই। তা তুমি যদি অণু মানে যৌগ থাকে, তো তুমি 2টা আলাদা করে দেখাবো, অক্সিজেন একবার, নাইট্রোজেন একবার। এখন এখানে নাইট্রোজেনের একটা আণবিক ব্যবহার, অক্সিজেন একটা আণবিক ব্যবহার, তারপর সেম একই যদি এভাবে আসবে। তো আশা করি তোমরা যদি এই 3টা এক্সাম্পল বুঝে থাকো ভালোভাবে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি ভাবে যে কোনো ধরনের অনুযোগ্য বা ক্ষেত্রে তোমরা ইজিলি ভাবে কিন্তু প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক ধর্মগুলো এই মড থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারবো আশা করি। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, ভালো থাকবে আর কি। আসসালামু আলাইকুম।